আগামী 10 তারিখ মাঠে নামবে আর্জেন্টিনা। সদ্য শেষ হওয়া ভেনেজুয়েলার এগেনস্টে ম্যাচটা আমরা লিওনেল মেসিকে পাইছিলাম, কিন্তু আগামী ম্যাচটাতে যেটা ইকুয়েডরের এগেনস্টে আর্জেন্টিনা খেলবে ওইটাতে লিওনেল মেসিকে পাওয়া যাবে না। তিনি আগেই সেটা কনফার্ম করছেন, অবশ্য কোচিং স্টাফদের সাথে কথা বলে, ম্যানেজমেন্টের সাথে কথা বলেই তিনি সেটা কনফার্ম করছিলেন। তো লিওনেল মেসি এর রেস্টের প্রয়োজন আছে। আর ইকুয়েডরের তো যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল খেলার দিকে তারা মনোযোগী থাকে, সেটা তো দেখাই যায়। তো এই দিকটা বিবেচনা করে আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি এর না খেলাটা যথেষ্ট পরিমাণ যৌক্তিক। তিনি খেলেন নাই এটা, মানে তিনি থাকবেন না, এটা আমার কাছে মনে হয় যে এটা তার জন্য অনেক বেশি নিরাপদ একটা বিষয় হবে। আর আমরা অনেক বেশি পরিমাণ নিশ্চিন্তে থাকতে পারবো এই কারণে যে ইকুয়েডরের প্লেয়াররা যদি কোনো কোনো কারণে বা কোনো মানে দেখা যাইতো যে তারা অনেক বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিংবা ফিজিক্যাল খেলতেছে, তখন সেটার সম্মুখীন বা সেইটার মানে সামনে লিওনেল মেসি পড়ার সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। যেহেতু তিনি ম্যাচেই নাই, সেহেতু বলা যায় যে লিওনেল মেসি এইবারের যাত্রায় তিনি সেফেই থাকলেন। পরবর্তীতে যে ম্যাচ আছে বা পরবর্তী সময়ে যখন আর্জেন্টিনা খেলতে নামবে, তখন লিওনেল মেসিকে ফ্রেশভাবে পাওয়া যাবে সেটা তো আসলে বলাই যায়। আর অন্যান্য যে প্লেয়ারগুলো আছে তারা তো ট্রেনিং করতেছে ইতিমধ্যেই, সবাই ট্রেনিং শুরু করে দিয়েছে। ভেনেজুয়েলার ম্যাচের পরেই রিকভারি সেশন ছিল, ওইটা শেষ করে তো ট্রেনিং ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। আর লিওনেল মেসি না থাকার কারণে, অর্থাৎ ইকুয়েডরের এগেনস্টে লিওনেল মেসি এর যে জায়গাটা আছে ওই প্লেসটাতে আমার কাছে মনে হয় যে যারা ইয়াং আছে, নতুন আছে, তারা খেলার সুযোগ পাবে এবং এটা তাদের জন্য বিরাট একটা স্কুপ হবে। তারা যতটুকু পরিমাণ সময় পাবে, তারা যদি নিজেদেরকে সঠিকভাবে তুলে ধরতে পারে, তাহলে তাদের পথ অনেক বেশি পরিমাণ সুগম হবে বলে আমি মনে করতেছি। লিওনেল মেসি এর না থাকাটা নতুন যারা আছে, যারা খেলার সময় পাওয়ার জন্য মুখিয়ে আছে, তাদের জন্য অ্যাডভান্টেজ, তাদের জন্য অবশ্যই এটা পজিটিভ বলে আমি মনে করতেছি। যদি লিওনেল মেসি থাকতেন সেক্ষেত্রে আমরা হয়তো তাকে উপভোগ করতে পারতাম, তার খেলা দেখতে পারতাম। আর তিনি না থাকাটা যেমন একটু পীড়াদায়ক, ঠিক তেমনি বলা যায় যে এটা ভালো হয়েছে, কারণ ফিজিক্যাল যেহেতু ইকুয়েডরে খেলার সম্ভাবনা আছে কিংবা তারা অনেক বেশি পরিমাণ রাফ খেলার চেষ্টা করে থাকে, সেক্ষেত্রে লিওনেল মেসি এর অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। তো এইটা একটা অ্যাডভান্টেজের বিষয় বলে আমি ধরতেছি। আর বিশেষ করে তো আসলে এচেবেরিয়ের কথা বলতে হয়, তারপরে কার্বনি, মাস্তাতাউনোকে আমরা দেখছিলাম লাস্ট ম্যাচটাতে, এবং নিকো পাস, এই যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য অবশ্যই সুযোগ বলে আমি মনে করতেছি। লিওনেল মেসি এর না থাকাটা অন্য দুইটা প্লেয়ারের জন্য নিশ্চিতভাবে এক হাফ করে দুই হাফের নিশ্চয়তা, অর্থাৎ যে কোনো দুইটা প্লেয়ার তারা খেলতে পারবে। তো আমরা গত ম্যাচটাতে মাস্তাতাউনোকে দেখছিলাম যে সে স্টার্ট করতেছে বা স্টার্টিং থেকে লিওনেল মেসি এর সাথে সে খেলছিল মাঠের মধ্যে, তার অনেক ধরনের প্রেজেন্স দেখা গেছে। অবশ্য এক ম্যাচে দেখে কিংবা কিছু সময় দেখে তাকে তো আসলে জাজমেন্টাল, মানে তাকে নিয়ে জাজ করাটা বা জাস্টিফিকেশনে যাওয়াটা তো আসলে এত সহজ বিষয় হয় না। যদি ইকুয়েডরের এগেনস্টে সে খেলে তাহলে দুইটা ম্যাচকে একসাথে করে, অর্থাৎ ভেনেজুয়েলা এবং ইকুয়েডর দুইটাকে একসাথে করে, তখন কিছু বলার একটা উপক্রম তৈরি হতে পারে। সেক্ষেত্রে বলা যাবে যখন সময় আসবে। তবে মাস্তাতাউনো যথেষ্ট পরিমাণে ইতিবাচক ছিল মাঠের মধ্যে, আমি মনে করতেছি তার স্পিড ভালো আছে, সেন্স ভালো আছে, বল প্লেয়িংও খারাপ না। সেক্ষেত্রে ইকুয়েডরের এগেনস্টে সে অন্ততপক্ষে একটা হাফ পেতে পারে। তবে অন্যান্য প্লেয়াররা আছে তাদেরকেও বাজিয়ে দেখা মানে দরকার, তাদেরও তো খেলার একটা স্কোপ দরকার। সুযোগ যদি নাই দেওয়া হয় তাহলে তো প্লেয়ার আসলে কোন জায়গাতে স্ট্রং, কোন জায়গাতে উইক, সেগুলো তো বের হয়ে আসে না। আর একটা প্লেয়ারকে জাজ করার জন্য, একটা প্লেয়ারকে পরীক্ষা করার জন্য সব থেকে উপযুক্ত জায়গা হইতেছে ইন্টারন্যাশনাল কোনো একটা ম্যাচ। ওইখানেই দেখা যায় যে আসলে প্লেয়ারের প্রেশার কতটুকু পরিমাণ ব্লক করতেছে কিংবা সে নিজেকে আসলে কিভাবে প্রেজেন্ট করতে চাইতেছে। যখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয় তখন প্লেয়ারদের তো মেন্টালিটি থাকে অন্য রকমের। যখন সাধারণ একটা ম্যাচ হয় সেক্ষেত্রে দেখা যায় যে হারলে কোনো কিছু না, জিতলেও কিছু না, তখন গিয়ে আসলে
একটা মানে গা ছাড়া ভাব চলে আসার সম্ভাবনা থাকে। তো যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ এখানে ইকুয়েডর নিঃসন্দেহে তারা জিততে চাইবে, সেটা কোনো যদি কিন্তু নাই। আর আর্জেন্টিনাও এখানে যদি জিততে পারে তাহলে তো আসলে পয়েন্ট যেমন বের হয়ে আসবে, সেক্ষেত্রে মানে টপ ওয়ান অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে সেটাতে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। ইতিমধ্যেই সিট কনফার্ম হয়ে গেছে 2026 ওয়ার্ল্ড কাপের। তো আর্জেন্টিনা এর বাড়তি কোনো চিন্তা নাই, কিন্তু বাড়তি চিন্তা না থাকলেও এটা একটা মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ। এখানে যেই খেলতে নামবে, আর্জেন্টিনার জার্সি পরে যেই খেলতে নামবে, তার শরীরের মধ্যে আলাদা একটা ভাব থাকবে, সেটা মানে নিঃসন্দেহেই বলা যায়। লিওনেল মেসি এর না থাকাটা অন্য প্লেয়ারদের জন্য আশীর্বাদ, অন্যান্য প্লেয়ারদের জন্য দরজা খুলে গেছে বলে আমি মনে করতেছি। এখন তারা যেভাবে চান্স পাবে, ওই সুযোগগুলোকে একদম একদম মুষ্টিবদ্ধ অবস্থায় ধরতে হবে, কারণ সামনে যেই সময়গুলো আসতেছে কিংবা ওয়ার্ল্ড কাপের যদি স্কোয়াডে ঢুকতে চাওয়া হয়, তাহলে নিজেকে প্রমাণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং প্রমাণ করার জন্য সবথেকে বেস্ট উপায় হইতেছে যেই সময় এখন পাবে, এখন যেই প্লেয়ার সময় পাবে ওই সময়েই নিজেকে খুব ভালোভাবেই তুলে ধরতে হবে, অন্য কোনো উপায় নেই। আমরা খুব ভালো করেই দেখতেছি লিওনেল স্কালোনির আন্ডারে যখন দল ঘোষণা হইতেছে কিংবা কোনো প্লেয়ারকে ডাকা হইতেছে, তখন তাকে কিসের ভিত্তিতে ডাকা হইতেছে, প্রত্যেকটা প্লেয়ারেরই অবস্থান পুরোপুরি ক্লিয়ার হিসাবেই আছে। আমরা পাওলো দিবালাকে নিয়ে কথা বলতে পারি, এ কিন্তু স্কোয়াডেই নাই, নিয়মিতভাবে কিন্তু লিওনেল স্কালোনির আন্ডারে সে খেলতেছে না। তার কারণটা কি? সে কিন্তু নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছে না। লিওনেল স্কালোনি এর বিচার বিবেচনা কিংবা তিনি কিভাবে জাজ করেন, এটা কিন্তু খুবই পরিষ্কার একটা বিষয়। যখন তিনি কাউকে সুযোগ দেন, ওই সুযোগ যদি ওই প্লেয়ারটা খুব ভালোভাবে আঁকড়ে ধরতে পারে এবং নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন দলের প্রয়োজনে, ওইভাবে যদি পারফর্ম করতে পারে, তাহলে দলের জায়গা আসলে তার মোটামুটি নিশ্চিত হয়ে যায়। আমরা উদাহরণ হিসাবে এই জায়গাতে নিকোলাস গঞ্জালেজের কথা বলতে পারি। নিকোলাস গঞ্জালেজ এই দলের সাথে ফিট হয়ে গেছে, কিন্তু পাওলো দিবালা পারলো না কেন? তো এই তো আসলে এই এই যে ডিবেটটা আছে বা প্রশ্নটা আছে, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যাবে, এইটা নিয়ে অনেক কিছুই বলা সম্ভব হবে, কিন্তু সহজ ভাষায় নিকো গঞ্জালেজ আসলে যেভাবে ইনস্ট্রাকশনকে ফলো করে ওইটার এক্সিকিউশন মাঠের মধ্যে ঘটাতে চায়, আমরা কিন্তু পাওলো দিবালার মধ্যে সেটা দেখতে পারিনি। আমরা পাওলো দিবালাকে দেখছি যে সে আসলে সে নিয়মিত হইতে না পারার অনেক বড় একটা কারণ আমার কাছে মনে হয় যে সে আসলে ইনস্ট্রাকশনের ভেতরে থেকে নিজেকে প্রেজেন্ট করতে চায় না। এটা আসলে আমার কাছে মনে হয়। আর নিকো গঞ্জালেজের কথা যেহেতু বলছি, তাহলে আরেকটু বললে বলা যায় যে নিকো গঞ্জালেজ কিন্তু তার নিজেকে বিলিয়ে দিয়ে হলেও সে কিন্তু ইনস্ট্রাকশনের ভেতরেই থাকার চেষ্টা করে, সেটা মাঠের মধ্যেই দেখা যায়। এই জন্যই কিন্তু এই প্লেয়ারটার প্রতি লিওনেল স্কালোনির সফট কর্নার সবসময়ই থাকে এবং থাকবে বলে আমি মনে করতেছি। এবং লিকো গঞ্জালেস যদি একই টানা খেলতে পারে, অর্থাৎ সামনে যে ম্যাচ আছে পরে ম্যাচ আছে ওইগুলাতে যদি থাকে, তাহলে সামনের ওয়ার্ল্ড কাপে তার জায়গা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সে ফিট থাকলেই স্কোয়াডে থাকবে, এটা নিশ্চিতভাবেই আমি বলতে পারি। লিওনেল মেসি তো আসলে ওনার তো জায়গা এমনিতেই কনফার্ম, সেটা তো চোখ বন্ধ করেই বলা যায়। আর ওইটার মতো নিকো গঞ্জালেস যদি ফিট থাকে, তার বিষয়টা চোখ বন্ধ করে বলা সম্ভব না, কিন্তু তার ফিট থাকতে হবে, তার একটা ধারাবাহিকতা থাকতে হবে। সে দলে যেভাবে ছিল, তার মানসিকতা যেভাবে আছে, ওইটার ভারসাম্য যদি ধরে রাখতে পারে, তাহলে তার সিট কনফার্ম হয়েই থাকবে বলে আমি মনে করতেছি। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এদেরকে নিয়ে তো এরা তো আলাদা হিসাব, এরা তো মানে প্রুভেন। তারা তো অবশ্যই মানে লিওনেল স্কালোনি এর যে মূল অস্ত্র যতগুলো আছে তার মধ্যে তারা আছে, সেটা তো বলতেই হয়। কিন্তু বর্তমানে এসে আলমাদা কিন্তু খুবই দারুণ করতেছে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে আলমাদার জায়গাও আমার কাছে মনে হয় যে কেউ মানে কেড়ে নিতে পারবে না, কারণ সেও কিন্তু খুবই দারুণ অবস্থায় আছে। তার সবথেকে বড় বিষয় হইতেছে টিম ওয়ার্ক করার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেইটা কিন্তু নিকো গঞ্জালেজের ভেতরে যেরকম আছে, আলমাদার ভেতরেও আছে। এখন আপনি যদি মানে অন্য কোনো প্লেয়ারকে এই জায়গাতে নিয়ে আসতে চান, ধারাবাহিক একটা বিষয়কে সামনে রেখে, তাহলে কিন্তু আসলে তাদের সাথে মিলানোর মতো ওই রকম আসলে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আমরা খুব ভালোভাবেই দেখছি যে লিওনেল স্কালোনি ওই সকল প্লেয়ারদেরকে সবসময় চুজ করতে চান কিংবা সিলেক্ট করতে চান যারা টিম ওয়ার্কটাকে বেশি প্রাধান্য দিবে, এবং যখন খেলতে নামবে
তখন পুরো দল হিসাবে যাতে নিজেকে দল হিসাবে যাতে খেলতে পারে এবং ওই দলের একজন হিসাবে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, ওই রকমের মানসিকতা সম্পন্ন প্লেয়ারকেই তিনি সবসময় চুজ করে থাকেন, সেটা আমরা সবসময় দেখতে পারি। এবং এইটার উপরে বেস করেই তিনি তার যে ট্যাকটিক্স আছে কিংবা প্ল্যানিং আছে ওইগুলারই ফাউন্ডেশন গড়ে তুলেন বলে আমার ধারণা। এবং সেটা মাঠের মধ্যেও দেখা যায়, তিনি যখন প্রেস কনফারেন্সে কথা বলেন তখন তো ওনাকে অনেক নম্র সুরে দেখা যায়, ওনাকে অনেক ভদ্র অবস্থায় দেখা যায়। তো উনি ওনার জায়গা থেকে সবসময় অনেস্টলি কাজ করার ট্রাই করেন, সেটা তো মানে মাঠের মধ্যেই দেখা যায়। আর যে সকল প্লেয়ারদেরকে তিনি সিলেক্ট করেন তাদের মধ্যে যাতে একটা মানে টিম ওয়ার্কের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, কম্বিনেশনের প্রতি মানে কম্বিনেশনটা ধরে রাখার প্রতি যারা যত্নশীল তাদেরকেই সবসময় মাঠের মধ্যে প্রেফার করে থাকেন, সেটা মানে দেখাই যায়। আমরা আসলে এখন যারা নতুন আছে তাদেরকে নিয়ে কনসার্ন হওয়াটা অনেক বেশি পরিমাণ দরকার। লিওনেল স্কালোনিও এই জায়গাতে অনেক বেশি পরিমাণ সচেতন আছেন, তিনি সজাগ আছেন এবং তিনিও চান যে তাদেরকে সুযোগ দিতে। তিনি এখন লিওনেল মেসি একটা ম্যাচে নাই, অতএব ওনার কাছে সময়ের অপশনটা চলে আসছে। টাইম ফ্লেক্সিবিলিটিটা খুবই ইম্পর্ট্যান্ট। যখন নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে চাওয়া হয় তখন অনেক সময় দেখা যায় যে সময়ের কারণেই সম্ভব হইতেছে না, যেটা মূল একটা বিষয়। অনেক মোমেন্টাম আছে যেগুলাতে নামানো যাওয়ার সুযোগ তৈরি হলেও অনেক সময় পারা যায় না। তো লিওনেল মেসির না থাকাটা অন্যান্য যে প্লেয়ার আছে নতুন তাদের জন্য ডোর ওপেন হওয়ার মতো। তো লিওনেল স্কালোনি যদি ওই সময়ের যে স্বাধীনতাটা ওইটাকে যদি খুব ভালোভাবে ব্যবহার করেন, নতুনরা যেমন সুযোগ পাবে ঠিক তেমনই তিনি ওদেরকে বাছাই করার মতো যথেষ্ট অপশন পাবেন, যেটা খুবই প্রয়োজন। আর্জেন্টিনার তো ভবিষ্যৎ আছে, আর্জেন্টিনার তো সামনের সময়গুলো আছে, এখনই তো সব না। তাছাড়া নতুনদেরকে সুযোগ দেওয়ার মধ্য দিয়ে হয়তো দেখা যাবে যে দুই একজনকে হয়তো তিনি বের করে নিয়ে আসতেছেন যাদেরকে সামনের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রাখার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। আমরা সিমিউনোকে নিয়েও কথা বলতে পারি, যদিও এই সিমিউনো আসলে আমার কাছে মনে হয় না যে আসলে সে সামনের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা ওইভাবে তৈরি হবে। তবে মানে সেটা তো এই মুহূর্তেই বলা যাবে না, তার তো আরও খেলতে হবে, তাকে আরও দেখতে হবে তিনি লিওনেল স্কালোনি আসলে তাকে নিয়ে কীভাবে চিন্তা করেন ভাবেন সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তবে নতুনদেরকে আসলে তিনি কতটুকু গুরুত্ব দিয়ে ভাবতেছেন এবং তাদেরকে তিনি কিভাবে সামনের যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা আছে ওইখানে ইনক্লুশনের ব্যাপারে কিভাবে তিনি আগান চিন্তার দিক থেকে, সেইটা নিয়েও মানে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে বলে আমি মনে করতেছি। আর সর্বোপরি সামনের ম্যাচটাতে লিওনেল মেসি না থাকাটা অন্যান্য নতুন যে প্লেয়ার আছে তাদের জন্য বিশাল একটা সুযোগ। এই সুযোগকে যদি তারা কাজে লাগাতে পারে, আমার কাছে মনে হয় যে এখানে অন্ততপক্ষে 2 থেকে 3টা প্লেয়ার খেলার সুযোগ পাবে। 3টা না হলে তো 2টা প্লেয়ার মানে মাস্টলি পাবে। কারণ লিওনেল মেসি যদি মাঠের মধ্যে থাকতেন, তিনি ফিট থাকলেই বা মাঠের মধ্যে যদি কোনো সমস্যা না হইতো তাহলে 90 মিনিট তিনি থাকতেন, সেটা তো নিশ্চিত। যেহেতু তিনি নাই তার মানে 90 মিনিট একদম তিনি ছাড়াই আছে আর্জেন্টিনা। তাহলে 90 মিনিট তো আসলে 90 মিনিটকে তো অনেকভাবেই ভাগ করা যায়, তবে প্রধানত দুই ভাগে যদি ভাগ করি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, তাহলে ফার্স্ট হাফে একটা প্লেয়ারকে দিয়ে দিলে সেকেন্ড হাফে আরেকটা প্লেয়ার খেলতে পারলো, তাহলে দুইটাকে পরীক্ষা করার ভালো একটা সুযোগ আসবে। আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি একটা প্লেয়ারকে ভালোভাবে জাজ করতে বা মোটামুটি একটা আঙ্গিকে জাজ করতে 45 মিনিট দেখাটাই যথেষ্ট ওনার জন্য। উনি আসলে একটা কম্পিটিটিভ ম্যাচে একটা প্লেয়ারকে যদি 45 মিনিট ভালোভাবে নজরে রেখে দেখেন তাহলে উনি খুব ভালোভাবেই তাকে আসলে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন এবং তার সামনের সময়গুলো কিভাবে তিনি মানে মেনটেন করেন সেই দিকেও তিনি আগাতে পারবেন বলে আমি মনে করতেছি, যেটার প্রয়োজন আছে অবশ্যই। কারণ সামনের সময়গুলোতে তিনি হয়তো চাইবেন যে আগে থেকেই পাইপলাইন রেডি করতে সামনের সময়ের জন্য, যেটার প্রয়োজনীয়তা আর্জেন্টিনাতে অবশ্যই আছে। আর লিওনেল মেসি এর ফিরে আসাটা বা সামনের ম্যাচ তিনি যেহেতু থাকবেন না, এর পরের ম্যাচগুলোতে আসলে তাকে কবে পাওয়া যাবে না পাওয়া যাবে, তিনি স্কোয়াডে থাকবেন কি না সেইগুলো এই মুহূর্তে তো আসলে বলা সম্ভব না, ওইগুলোর সময় আসলে তখন দেখা যাবে। আর আমি পার্সোনালি চাইবো, আসলে এই মুহূর্তে চাওয়া তো আসলে একটু বেশি বেশি হয়ে যেতে পারে, তবুও আমি চাইবো যে সামনে যে ম্যাচগুলো আছে অর্থাৎ ইকুয়েডরের পরেও আরও যে ম্যাচ বাকি আছে
ওইগুলার অন্ততপক্ষে দুইটাতে যাতে লিওনেল মেসিকে মানে স্কোয়াডেই না রাখা হয়, ফিট থাকলেও যাতে না রাখা হয়, কারণ তখনও দেখা যাবে যে ভালো সুযোগ তৈরি হইতেছে সময়ের দিক থেকে অন্যান্য যে প্লেয়ারগুলো আছে তাদেরকে বাজিয়ে দেখার জন্য, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আর সেটার কিন্তু একটা নেগেটিভ সাইড তৈরি হইতে পারে, যেমন দুইটা ম্যাচের জন্য, বা এই যে ইকুয়েডরের ম্যাচটা আসতেছে ওইটা সহ সামনের আরও দুইটা, তাহলে টোটাল তিনটা হয়ে গেল। তিনটা ম্যাচের জন্য লিওনেল মেসিকে এই দলের বাইরে রাখাটা, দলের সাথে লিওনেল মেসির কম্বিনেশনে কোনো ঘাটতি তৈরি হয় না, হয় কি না সেইটাও একটা নেগেটিভ বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমি মনে করতেছি। তবে ওই যে চিন্তাটা, ইকুয়েডরের পরে আরও দুইটা ম্যাচের কথা যেগুলো বললাম সেগুলো তো আসলে অনেক লম্বা মানে সময়েরও বিষয় আছে, তখন হয়তো দেখা যাবে যে সময়ের প্রেক্ষিতে আরও অনেক ধরনের মানে সিদ্ধান্তের কিংবা বিষয়ের জন্ম হইতেছে, তখন বিষয়টা আসলে তখন দেখা যাবে। তবে আমার মাথায় ছিল বলে বলে দিছি, কিন্তু ইকুয়েডরের সাথে না থাকাটা অন্যান্য প্লেয়ারদের জন্য বিশাল সুযোগের হাতছানি বলে আমি মনে করছি।